বাংলাদেশ কি সত্যিই কোনোদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, নাকি এটা শুধু কোটি কোটি সমর্থকের এক অসম্ভব স্বপ্ন? 2030 বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি সুযোগ পাবে মাত্র 8টি দেশ, আর সেই দৌড়ে বাংলাদেশের বর্তমান অবস্থা ফিফা র্যাঙ্কিং 183 নম্বরে। তাহলে কি এই স্বপ্ন এখানেই শেষ, নাকি হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের আগমনে সত্যি বদলাতে শুরু করেছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? আজকের এই ভিডিওতে আমরা তথ্য, পরিসংখ্যান আর বাস্তবতার আলোকে জানার চেষ্টা করব বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আসলে কতটা, সামনে কি বাধা রয়েছে, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ঠিক কি কি পরিবর্তন দরকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রশ্নটাই হয়তো বদলে দিতে পারে আপনার পুরো দৃষ্টিভঙ্গি। তো দেখুন, 2030 সালের বিশ্বকাপে এশিয়া থেকে সুযোগ পাবে মাত্র 8টি দেশ, আর বাংলাদেশ এখনো ফিফা র্যাঙ্কিং এ কোথায় আছে জানেন? 183 নম্বরে। 8 আর 183 এই দুটি সংখ্যার মাঝখানে দূরত্ব অনেক। প্রথমে একটা ভালো খবর দিয়ে 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ উঠে এসেছে 183 নম্বরে। এটা 2015 সালের পর বাংলাদেশের সেরা অবস্থান, অর্থাৎ গত এক দশকের মধ্যে এখনই আমরা সব থেকে ভালো জায়গায় আছি। কিন্তু আপনাকে সৎভাবে বলি, সেরা অবস্থান কথাটা শুনতে যতটা আশাবঞ্চক লাগে, বাস্তবে ততটা সহজ নয়। কারণ ফিফার সদস্য দেশ প্রায় 210টি, তার মধ্যে 183 নম্বরে থাকা মানে আমরা এখনো নিচের দিকে সারিতে আছি। এখন বুঝে নেওয়া যাক 2030 সালের বিশ্বকাপটা আসলে কেমন হবে। এই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপনের আসর। 1930 সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, তার ঠিক 100 বছর পূর্তি উপলক্ষে এবার 3টি মহাদেশ জুড়ে 6টি দেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। দেশগুলো হচ্ছে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। আর এখানেই রয়েছে বড় একটি বিষয়, এই 6টি দেশ আয়োজক হওয়ার কারণে বাছাই পর্ব ছাড়াই সরাসরি মূল পর্বে জায়গা পেয়ে গেছে। তাদের কোনো ম্যাচ খেলতে হবে না, কোনো বাছাই পর্ব পার হতে হবে না, শুধু আয়োজক হওয়ার কারণে তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। বিশ্বকাপ আপাতত 48 দলের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে। ফিফা 64 দলের একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলেও সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তাই আমরা 48 দলের হিসাবে এগোই। এই 48 দলের বিশ্বকাপে এশিয়া অর্থাৎ এএফসি সরাসরি 8টি আসন পাবে। এর সঙ্গে আরও একটি সুযোগ থাকবে ইন্টার কনফেডারেশন প্লে অফের মাধ্যমে। সেই প্লে অফ জিততে পারলে এশিয়া থেকে নবম দল হিসেবেও বিশ্বকাপে যাওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, এই 8টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী কারা? জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরাক, উজবেকিস্তান, কাতার, কুয়েত, জর্ডান। এশিয়ায় এই দলগুলো বছরের পর বছর ধরে বিশ্বকাপ কিংবা বিশ্বকাপের খুব কাছাকাছি পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা নিয়েছে। বাংলাদেশকে এই দলগুলোর সঙ্গে লড়াই করে 8টি আসনের একটি দখল করতে হবে। এখন দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাই পর্বটা আসলে কিভাবে হয়। প্রথম ধাপে র্যাঙ্কিং এর নিচের সারির দলগুলো একে অপরের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলে। বাংলাদেশও এই ধাপ থেকেই যাত্রা শুরু করে, যেমন মালদ্বীপের বিপক্ষে খেলেছিল। দ্বিতীয় ধাপে শুরু হয় গ্রুপ পর্ব। প্রতিটি গ্রুপে 4 থেকে 5টি দল থাকে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে 6 থেকে 8টি ম্যাচ খেলতে হয়। তৃতীয় ধাপে শুরু হয় আসল লড়াই। এশিয়ার সেরা দলগুলো চূড়ান্ত গ্রুপ পর্বে মুখোমুখি হয়, আর এই ধাপ থেকে নির্ধারিত হয় সরাসরি বিশ্বকাপে যাওয়ার আসনগুলো। বাংলাদেশ আজ পর্যন্ত কখনোই দ্বিতীয় ধাপ পার হয়ে তৃতীয় ধাপে পৌঁছাতে পারেনি। এই একটি তথ্য মাথায় রাখলে বুঝবেন 8টি সরাসরি আসনের একটি অর্জন করা এখনো কত কঠিন। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। হামজা চৌধুরী আসার পর কি সত্যি কিছু বদলেছে? 2025 সালের মার্চ মাসে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক হয়। এরপর 2025 সালে বাংলাদেশ জাতীয় দল মোট 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র 2টি। এশিয়ান কাপের বাছাই পর্বেও বাংলাদেশ যোগ্যতা অর্জন করতে পারেনি, যা অনেকটাই প্রত্যাশিত ছিল। সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে লড়াই করেও অল্প ব্যবধানে হারতে হয়েছে দলকে। তাহলে কি হামজা এসে কোনো লাভ হয়নি? এই প্রশ্নের উত্তরে একটি ঘটনার কথা বলে। 2025 সালের 18 নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারায়। 22 বছরের জয়ের খরা ভেঙে আসে সেই ঐতিহাসিক বিজয়। এই জয় শুধু পরিসংখ্যানের নয়, মানসিকতার পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাংলাদেশ এখন এমন দলের বিপক্ষেও জিততে পারে যাদের বিপক্ষে আগে জয়ের কথা কল্পনা করা যেত না। তাহলে আসলে উত্তরটা কি? হামজা চৌধুরী একা বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবে না, কিন্তু তার আসার পর দলের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছে যা আগে ছিল না। এখন প্রশ্ন হলো, শুধু একজন বা দুজন প্রবাসী খেলোয়াড় দিয়ে কি এই বিশাল ব্যবধান কমানো সম্ভব? উত্তর হচ্ছে না, কারণ সমস্যাটা শুধু মাঠের প্রথম একাদশে নয়, সমস্যা পুরো কাঠামোতে। বাংলাদেশের ঘরোয়া লিগের মান এখনো অনেক দুর্বল। যুব পর্যায়ে নিয়মিত স্কাউটিং সিস্টেম নেই। জেলা পর্যায়ে ফুটবল একাডেমি গড়ে তোলার কাজ যতটা হওয়া দরকার ছিল ততটা হয়নি। একজন জাতীয় দলের খেলোয়াড় তৈরি
হওয়ার আগে তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। স্কুল ফুটবল, জেলা ফুটবল, বয়সভিত্তিক জাতীয় দল, এই পুরো পাইপলাইনটায় এখন যথেষ্ট শক্তিশালী নয়। জাপান বা দক্ষিণ কোরিয়া আজ যেখানে পৌঁছেছে সেটা এক বা দুইজন তারকা খেলোয়াড়ের কারণে নয়, তারা সেখানে পৌঁছেছে দশকের পর দশক ধরে পরিকল্পিত কাঠামোগত বিনিয়োগ, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং শক্তিশালী ফুটবল সংস্কৃতির মাধ্যমে। তাহলে এবার আসল প্রশ্নের উত্তর দেওয়া যাক, 2030 সালের বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি সুযোগ পাবে? সত্যি কথা বলতে বর্তমানে বাস্তবতা বলছে না। 183 নম্বর র্যাঙ্কিং থেকে উঠে এসে এমন একটি জায়গায় পৌঁছানো যেখানে জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব কিংবা অস্ট্রেলিয়ার মতো দলগুলোর সঙ্গে সরাসরি 8টি আসনের জন্য লড়াই করতে হবে, এটা এই মুহূর্তে প্রায় অসম্ভব একটি লক্ষ্য। কিন্তু এখানে গল্পটা শেষ নয়। প্রশ্নটা যদি হয় আমরা কি আজই পারবো, উত্তর হচ্ছে না। কিন্তু প্রশ্নটা যদি হয় আমরা কি সঠিক পথে আছে, উত্তরটা একটু জটিল। ভারতকে হারানো, ফিফা র্যাঙ্কিং এ এক দশকের সেরা অবস্থানে পৌঁছানো, হামজা চৌধুরীর মতো খেলোয়াড়ের জাতীয় দলে আসার পথ তৈরি, এইসব ছোট ছোট পদক্ষেপ, কিন্তু বড় পরিবর্তনের শুরু তো এমন ছোট পদক্ষেপ থেকে হয়। তাহলে আসল প্রশ্নটা 2030 নয়, শুধু 2034 বা 38ও নয়। আসল প্রশ্ন হলো আজ আমরা যে ভিত্তিটা তৈরি করছি সেটাই কি আগামী এক দশক পরে বাংলাদেশকে সত্যিকারের বিশ্বকাপের স্বপ্ন দেখানোর মতো শক্তিশালী করে তুলতে পারবে? এর উত্তরটা যদি আমরা পাই তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো কবে আমরা বিশ্বকাপ খেলতে সক্ষম হব। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।